এখন দুইটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই। একটি বিষয় হচ্ছে যে আমরা দেখছি গতকালকে থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, ঢাকা শহর থেকে শুরু করে বিভিন্ন অপ্রত্যাশিত ঘটনা ঘটছে, সহিংসতার ঘটনা আমরা শুনতে পাচ্ছি। আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই, ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পর্কিত কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলমের বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে। ওইসব ছবির মধ্যে একটি ছবিতে দেখা গেছে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের পাশে দাঁড়িয়ে কোনো এক অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন তিনি। তার এই ছবিটি ব্যাপক আলোচনার প্রজন্ম দিয়েছে। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন সার্জিস আলম। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেওয়া একটা স্ট্যাটাসে বিষয়টি সম্পর্কে জানিয়েছেন তিনি। ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো। কিছু মানুষ ছাত্রলীগের রাজনীতির সাথে আমাদের সম্পৃক্ততা নিয়ে কথা বলেছেন, সে বিষয়ে কিছু কথা। 2017 সালের ফেব্রুয়ারিতে প্রথম বর্ষে থাকা অবস্থায় আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অমর একুশে হলে উঠি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেদের হলে ওঠার একমাত্র উপায় হচ্ছে পলিটিক্যালি ওঠা। হলের সিটের ব্যাপারে প্রশাসনের তেমন কোনো হাত নেই। আপনি যে আদর্শে বিশ্বাস করেন না কেন, বর্তমানে ঢাবির হলে থাকতে হলে অন্তত প্রথম, দ্বিতীয়, তৃতীয় বর্ষে আপনাকে ছাত্রলীগ করতে হবে। ছাত্রলীগের প্রোগ্রাম গেস্ট রুম করতে হবে, এটা বাধ্যতামূলক, না হলে হলে থাকতে পারবেন না। 2019 সালে ডাকসু ইলেকশনে আমি ছাত্রলীগের প্যানেল থেকে হল সংসদে ইলেকশন করি। ছাত্রলীগের প্যানেলে 13 জনের মধ্যে 7 জন নির্বাচিত হয়েছিল, 6 জন স্বতন্ত্র থেকে ছিল। স্টুডেন্টদের কাছে যাদের গ্রহণযোগ্যতা ছিল তারাই নির্বাচিত হয়েছিল। সদস্যদের মধ্যে আমি সর্বোচ্চ ভোট পেয়েছিলাম, ইভেন ভিপিজিএস এর চেয়েও বেশি ভোট পেয়েছিলাম। 21 হল আর FH হলে যে সবচেয়ে সুন্দর স্বচ্ছ ভোট হয়েছিল সেটা তখনকার কাউকে জিজ্ঞেস করলেই বলতে পারবেন। ফেসবুকে দুইটা ছবি দেখছি, একটা 2019 সালে হল ছাত্রলীগের কোনো প্রোগ্রামের, হলের টিভি রুমে ডায়াসের সামনে দাঁড়িয়ে কথা বলার ভঙ্গিতে তোলা। তখনকার সময় অনুযায়ী জুনিয়র হিসাবে এসব শখ করে তোলা, সবাই তোলে। অন্য ছবিটি ক্রিকেট টুর্নামেন্টের ম্যান অব দ্য সিরিজ ট্রফি নেওয়ার সময়। ঢাবি পঞ্চগড় অ্যাসোসিয়েশন আয়োজিত ওই প্রতিযোগিতায় সাদ্দাম ভাই অতিথি ছিল, যেহেতু তার বাড়ি পঞ্চগড়ে এবং তখন তিনি ডাকসুর AGS ও ঢাবির সেক্রেটারি। 2022 সালে এপ্রিলে আমি ছাত্রলীগের রাজনীতি থেকে সরে আসি। অনেক কারণ থাকলেও প্রধান দুটি কারণ ছিল। প্রথমত, তখন হল প্রেসিডেন্ট সেক্রেটারি থেকে আমার মাধ্যমে জুনিয়রদের জন্য যে নির্দেশ আসতো সেটা আমার কাছেই অযৌক্তিক, অন্যায় ও জুলুম মনে হতো। যেটা আমার কাছে অযৌক্তিক সেটা আমি কখনো আমার জুনিয়রদের উপর চাপিয়ে দিতে পারি না। সে জায়গা থেকে নিজের বিবেক বোধকে প্রায়োরিটি দিয়ে আমি ছাত্রলীগের রাজনীতি থেকে সরে যাই। দ্বিতীয়ত হচ্ছে, যারা 1 বছর বা তার বেশি সময় ধরে আমার সাথে ফেসবুকে যুক্ত আছেন তারা জানেন আমি বিভিন্ন ইস্যুতে সরকার ও ছাত্রলীগ নিয়ে সরকার বিরোধীদের চেয়ে কঠোরভাবে যৌক্তিক সমালোচনা করার চেষ্টা করি। আমার টাইমলাইন ঘাটলেই তা পাওয়া যাবে। সে জায়গা থেকে হল ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি আমাকে অনেকবার রুমে এবং গেস্ট রুমে ডেকে এসব লেখালেখির জন্য সতর্ক করেন, কিন্তু কাজ হয়নি। সবশেষে হল ছাত্রলীগের কমিটি হওয়ার পূর্বে আমাকে একটি অপশন বেছে নিতে বলা হয়, লেখালেখি করব অথবা ছাত্রলীগ করব। আমি নির্দ্বিধায় আমার লেখালেখিকে বেছে নেই। নিজের বিবেকের কাছে সত্য আর স্বচ্ছ থাকার চেয়ে আত্মিক প্রশান্তির কিছু হতে পারে না। ফলে ছাত্রলীগের কোনো কমিটিতে আমার কোনো পোস্ট নেই। আমার বাবা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। আমার কাছে দলের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইথিক্স, ব্যক্তিত্ব, আদর্শ। সেদিক দিয়ে আমি সোশ্যাল মিডিয়ায় ক্ষমতাসীন দলগুলোর সমালোচনা করার পরও বাবা আমাকে কখনো কিছু বলেনি। আমাকে আমার বিবেক বোধ দিয়ে চিন্তা করার সুযোগ দিয়েছে। ইভেন এই নির্বাচনে আমি বাড়িতে থাকার পরও যখন ভোট দিতে যাইনি তখন কিছুই বলেনি। এটাই আমার রক্ত। 2024-এর কোটা আন্দোলনে আমি যুক্ত হই ঢাবি সায়েন্স ল্যাবরেটরির প্রতিনিধি হিসেবে। পরবর্তীতে যখন এটি ব্যাপক আকারে ধারণ করে তখন মনে হয়েছিল এমন একটি জাতীয় আন্দোলনের অংশ হতে পারাও সৌভাগ্যের বিষয়। দেশের ইতিহাস পরিবর্তনে এই আন্দোলনে অনেক চড়াই উতরাই পার হচ্ছি। সবকিছু ব্যাখ্যা করার সময় সুযোগ কোনোটি এই মুহূর্তে নেই। আন্দোলনের প্রথম ধাক্কা আমার উপরেই আসে। সমন্বয়কের দায়িত্ব পালন করার কারণে ছাত্রলীগ হল থেকে বের করে দেওয়ার নির্দেশ দেয়, কিন্তু সেদিন আমার হল ও বিশ্ববিদ্যালয়ের ভাইয়েরা সেই বাধার প্রাচীর হয়ে দাঁড়িয়ে যায়। পরেও সোশ্যাল মিডিয়া ট্রায়ালের শিকার আমি হই, কারণ যারা এসব করছে তারা চায় এভাবে একজন একজন করে প্রশ্নবিদ্ধ করে আমাদের মধ্যে ভাঙন সৃষ্টি করার, আন্দোলনটাকে নষ্ট করে ফেলার। তাছাড়া অনেকের অনেক অসৎ উদ্দেশ্য আছে, যেগুলো আমাকে বাধা মনে করলে তারা এসব প্রপাগান্ডা করে, কিন্তু মিথ্যা এতটাও শক্তিশালী নয়। আমি জানি আমাদের সাথে পুরো দেশের মানুষ রয়েছে, নানা মতের, নানা দলের, বিভিন্ন রাজনৈতিক আদর্শের। সবার চাওয়া ব্যক্তি, দল বা আদর্শ অনুযায়ী ভিন্ন। আমি জানি সবার চাওয়া আমার দ্বারা পূরণ করা সম্ভব নয়, সেই আশাও আমি করি না, সেই চেষ্টা করাটাও বৃথা। কিন্তু আমি এতটুকু নিশ্চিত জানি আমার উদ্দেশ্য কি, আমার কি করা উচিত, আমার কোথায় গিয়ে থামতে হবে।
এখন পর্যন্ত যা করেছি তা এই বিষয়গুলোকে সামনে রেখেই করেছি। বিবেকের কাছে বিন্দুমাত্র আপোষ করে নয়। আমার সামনে আমার আন্দোলনের উদ্দেশ্য, আমার দেশ, আমার দেশের মানুষ। আপনারা যারা কিছু না জেনে 2-3টা ছবি দেখে মন মতো অনেক কিছু বলে ফেলেছেন, আপনাদের সাথে ক্ষমতাসীন দলের অন্ধভক্তদের কোনো পার্থক্য নেই। ক্ষমতায় আসলে আপনিও তাদের মতোই হবেন, তাতে কোনো সন্দেহ নেই। বরং নিজের বিবেক বোধকে কাজে লাগান, তলান্ধ না হয়ে ব্যক্তিত্ব আর কাজ দিয়ে যাচাই করুন। সবশেষে হচ্ছে আমি মানুষ, আমার জ্ঞানের সীমাবদ্ধতা রয়েছে, অভিজ্ঞতা সীমাবদ্ধতা আছে, ভুলভ্রান্তি আছে, কিন্তু আমি নিজেকে সংশোধন করতে, ভুল থেকে শিক্ষা নিতে সবসময় প্রস্তুত। হয়তো আর একদিন বেঁচে থাকবো, কিন্তু বাঁচার মতো বাঁচবো, অন্যায়ের সাথে আপোষ করে নয়। আমি বিশ্বাস করি আমাকে পথ দেখাবে আমার সত্যতা। ইনশাআল্লাহ দেখা হবে বিজয়ে। এবার আসা যাক আন্দোলনের বিষয়ে। সার্জিস আলম একজন মানবাধিকার রক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ছাত্র এবং ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম জাতীয় সমন্বয়কারী। স্টুডেন্টস এগেইনস্ট ডিসক্রিমিনেশন মুভমেন্ট হলো বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে ছাত্রদের নেতৃত্বে একটি প্রতিবাদ, যা 2024 সালে জুন মাসে বাংলাদেশের সুপ্রিম কোর্টের রায়ে মুক্তিযোদ্ধাদের বংশধরের জন্য 30% কোটা পুনর্জীবিত করার পর শুরু হয়েছিল। বাংলাদেশের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরির মোট 56% কোটাযুক্ত, মোট 30% মুক্তিযোদ্ধাদের বংশধরের জন্য সংরক্ষিত। এই কোটা রাজনৈতিকভাবে ব্যবহৃত হয় বলে অভিযোগ পাওয়া চাকরিতে প্রবেশের জন্য একটি বৈষম্যমূলক ব্যবস্থা হিসেবে ব্যাপকভাবে সমানিত হয়েছে। এই আন্দোলনে অংশগ্রহণ করায় 2024 সালের 27 জুলাই সার্জিসকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা। তো বন্ধুরা, আশা করছি এই ভিডিও থেকে সামান্য পরিমাণ হলেও সার্জিস আলম সম্পর্কে জানতে পেরেছেন। পরবর্তী ভিডিওতে সার্জিস আলম সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।